আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। আশা করি তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি শুনবে এবং উপভোগ করবে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, থিওরিজ অব দ্য অরিজিন অফ স্টেট। রাষ্ট্রের উৎপত্তি কখন, কিভাবে হয়েছে সে সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীগণ একমত নন। এই ব্যাপারে তারা তাদের সমকালীন অবস্থা, রাষ্ট্রে ক্ষমতা প্রয়োগের নীতি, বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা এবং কল্পনা শক্তি দ্বারা পরিচালিত হয়েছেন। তারা লক্ষ্য করেছেন রাষ্ট্রের বিবর্তনের এক পর্যায়ে ধর্মের গুরুত্ব অনেক বেশি ছিল। ধর্মই ছিল আনুগত্যের ভিত্তি। তাই অনেকে মনে করেন যে বিধাতাই রাষ্ট্র সৃষ্টি করেছেন। অতীতে দৈহিক ও সামরিক ক্ষমতা বলে শাসন ক্ষমতা দখল করে শাসকগণ জনগণকে আনুগত্য স্বীকার করতে বাধ্য করেছেন। এর ফলে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী শক্তিকেই রাষ্ট্রের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। আবার সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর দার্শনিক টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো তাদের সময়ের সামাজিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে এবং কল্পনার আশ্রয় নিয়ে চুক্তির ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেছেন। রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা দার্শনিকদের মতামতে সমগ্র সত্যের প্রতিফলন না ঘটলেও তাদের বক্তব্যের আংশিক সত্যতা অস্বীকার করা যায় না। আসলে অনেক উপাদানের সমন্বিত অবদানে রাষ্ট্র জন্ম লাভ করেছে, একথা আজ সকল রাষ্ট্রবিজ্ঞানী সমর্থন করেন। তাদের মধ্যে গার্নারের মতে বিবর্তনের মাধ্যমে বিভিন্ন স্তর অতিক্রম করে রাষ্ট্র তার বর্তমান রূপ লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোনো দার্শনিকই তার সময়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। তাই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ দিতে গিয়ে দার্শনিকগণ তাদের সমসাময়িক কালের সামাজিক ও রাজনৈতিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রদান করেছেন। এবার আমরা দেখে নিব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সমূহ কি কি। বিধাতার সৃষ্টিমূলক মতবাদ, ডিভাইন অরিজিন থিওরি। বল প্রয়োগ মতবাদ, ফোর্স থিওরি। পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক মতবাদ, পেট্রিয়ার্কিয়াল অ্যান্ড ম্যাট্রিয়ার্কিয়াল থিওরি। সামাজিক চুক্তি মতবাদ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এবং ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, হিস্টোরিক্যাল অর ইভলিউশনারি থিওরি। এখন আমরা আলোচনা করব বিধাতার সৃষ্টিমূলক মতবাদ নিয়ে। বিধাতার সৃষ্টিমূলক মতবাদের মূল কথা হলো বিধাতা বা ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন। তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তার কাজের জন্য জনগণের নিকট দায়ী নয়। জনগণ নিঃস্বার্থভাবে শাসককে আনুগত্য দান করবে। শাসক তার ভুল ত্রুটির জন্য বিধাতার নিকট দায়ী। শাসককে অমান্য করলে জনগণ একদিকে যেমন পার্থিব শাস্তি ভোগ করবে,
তেমনি পরকালেও শাস্তি ভোগ করবে। সেন্ট অগাস্টিন, জন অফ সেলসবারি এবং সেন্ট টমাস একুইনাস এই মতবাদে বিশ্বাস করতেন। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এবং তার পুত্র প্রথম চার্লস এই মতবাদের উপর বিশ্বাস করে প্রজাদের সকল অধিকার অস্বীকার করেছিলেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বিধাতার সৃষ্টিমূলক মতবাদে বিশ্বাসী ছিলেন এবং নিজেকে বিধাতার বরপুত্র ঘোষণা করেছিলেন। তিনি বলতেন, আই এম দ্য স্টেট। প্রিয় শিক্ষার্থী, বিধাতার সৃষ্টিমূলক মতবাদের মূল বক্তব্য হলো বিধাতা বা ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন, শাসক বিধাতার প্রতিনিধি, বিধাতার আদেশ নির্দেশ অনুসারে শাসক রাষ্ট্র পরিচালনা করবেন। শাসকের আদেশ অমান্য করার অর্থ হলো বিধাতার আদেশ অমান্য করা, এবং কেউ যদি বিধাতার আদেশ অমান্য করে তাহলে তাকে পার্থিব জগতেও শাস্তি ভোগ করতে হবে এবং পরকালেও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বিধাতার সৃষ্টিমূলক মতবাদ পরবর্তীতে খুব একটা সমর্থন পাওয়া যায়নি, অর্থাৎ আধুনিক কালের রাষ্ট্রচিন্তাবিদগণ বিধাতার সৃষ্টিমূলক মতবাদকে খুব একটা সমর্থন করেননি। তাদের মতে রাষ্ট্র একটি মানবিক প্রতিষ্ঠান, আর রাষ্ট্র যেহেতু মানবিক প্রতিষ্ঠান, সুতরাং রাষ্ট্র বিধাতা সৃষ্টি করতে পারেন না। বল প্রয়োগ মতবাদ। রাষ্ট্রের উৎপত্তির অন্যতম মতবাদ হলো বল প্রয়োগ মতবাদ। এই মতবাদের মূল কথা হচ্ছে সবলরা দুর্বলদেরকে দৈহিক শক্তি বলে অধীনস্থ করে তাদের উপর আইন কানুন চাপিয়ে আনুগত্য স্বীকার করতে বাধ্য করে রাষ্ট্র গঠন করেছে। প্রাচীনকালে মানুষ ছোট ছোট গোষ্ঠী বা গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত। তখন আন্তঃগোষ্ঠীয় সংঘাত প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। পরাজিত গোষ্ঠী বিজয়ী গোষ্ঠীর অধীন হতো, বিজয়ী গোষ্ঠী প্রধানের শাসন তারা মানতে বাধ্য হতো। পরবর্তীতে অন্যান্য গোষ্ঠীও পরাজিত হয়ে শক্তিশালী গোষ্ঠীর অধীন হতো। এভাবে বৃহৎ জনগোষ্ঠী ও এলাকা শক্তিশালী গোষ্ঠীর অধীনস্থ হয়ে রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পেত। ডেভিড হিউম, জ্যাঙ্কস, জেলেনিক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বল প্রয়োগ মতবাদের সমর্থক। বল প্রয়োগ মতবাদের মূল কথা হলো জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এবং শক্তি প্রয়োগের দ্বারা রাষ্ট্র টিকে থাকবে। প্রিয় শিক্ষার্থী, বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হচ্ছে যে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হতে পারে বা রাষ্ট্র সৃষ্টি হয় এবং বল প্রয়োগের দ্বারাই রাষ্ট্র টিকে থাকে। কিন্তু পরবর্তীতে এই বল প্রয়োগ মতবাদের সমালোচনা করা হয়েছে। এই মতবাদের সমালোচনা করে বলা হয় যে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হতে পারে, কিন্তু রাষ্ট্রকে টিকে থাকতে হলে জনগণের সম্মতি প্রয়োজন। টি.এইচ. গ্রিন তাই বলেন, শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট। প্রিয় শিক্ষার্থী, একথা সত্য যে বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হতে পারে, কিন্তু রাষ্ট্রকে টিকে থাকতে হলে জনগণের সম্মতির প্রয়োজন। পিতৃতান্ত্রিক মতবাদ ও মাতৃতান্ত্রিক মতবাদ। পিতৃতান্ত্রিক মতবাদ। এই মতবাদ অনুযায়ী পিতৃতান্ত্রিক পরিবারের
সম্প্রসারিত রূপই রাষ্ট্র। স্যার হেনরি মেইনের মতে পিতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই মতবাদের মূল কথা হলো পরিবারই আদিম সমাজের মূল প্রতিষ্ঠান এবং পুরুষ ছিলেন পরিবারের কর্তা। পুরুষের দিক থেকেই বংশ পরিচয় দেওয়া হতো। পরিবারের সম্প্রসারণের ফলে গোষ্ঠীর সৃষ্টি হয়। পরিবারের প্রধান আবার গোষ্ঠীর প্রধানে পরিণত হয়। অর্থাৎ মাতৃতান্ত্রিক মতবাদের মূল বক্তব্য হচ্ছে পিতৃতান্ত্রিক মতবাদের মূল বক্তব্য হচ্ছে যে পিতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের ফলেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। গোষ্ঠীর সম্প্রসারণের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়, অর্থাৎ পরিবার থেকে গোষ্ঠীর সম্প্রসারণের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। মাতৃতান্ত্রিক মতবাদ। জেমস, মর্গান, ম্যাকমিলান প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদগণ এই মতবাদের সমর্থক। মাতৃতান্ত্রিক মতবাদের মূল কথা হলো মাতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। প্রাচীন পরিবার ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক ও বহুপতি ভিত্তিক। এজন্য কোনো এক পুরুষের নামে বংশ পরিচয় দেওয়া সম্ভব হয়নি বলে স্ত্রীর নামে পরিবার পরিচিত হতো। এ ধরনের মাতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে যে মাতৃতান্ত্রিক পরিবারের সম্প্রসারণের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রাষ্ট্রের উৎপত্তির বিধাতার সৃষ্টিমূলক মতবাদ, বল প্রয়োগ মতবাদ এবং মাতৃতান্ত্রিক ও পিতৃতান্ত্রিক মতবাদ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অন্যতম মতবাদ সামাজিক চুক্তি মতবাদ নিয়ে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে সামাজিক চুক্তি মতবাদ একটি কাল্পনিক মতবাদ। এই মতবাদের মূল কথা এই যে পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত, প্রকৃতির রাজ্যের মানুষ প্রকৃতির আইন অনুযায়ী চলত এবং প্রাকৃতিক অধিকার ভোগ করত। কিন্তু প্রকৃতির আইন ও প্রাকৃতিক অধিকারের স্ব ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্যে জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। যেহেতু রাষ্ট্র চুক্তির ফল, সেহেতু এই মতবাদকে সামাজিক চুক্তি মতবাদ বলে। সামাজিক চুক্তি মতবাদের সমর্থন। প্রাচীনকালে এই মতবাদের সমর্থন পাওয়া যায়। সক্রেটিস বলেছিলেন, কারাগার থেকে পালিয়ে আমি রাষ্ট্রের সাথে চুক্তি ভঙ্গ করতে পারি না। গ্লুকনের মুখ দিয়ে প্লেটো বলেছেন, প্রকৃতির রাজ্যের ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষার জন্য মানুষ পরস্পর চুক্তিবদ্ধ হয়। তবে সপ্তদশ শতাব্দীর চিন্তাবিদ টমাস হবস তার লেভিয়াথন গ্রন্থে, জন লক তার টু ট্রেটিজেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে এবং অষ্টাদশ শতাব্দীর ফরাসি চিন্তাবিদ জ্যাঁ-জ্যাক রুসো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন। অর্থাৎ প্রাচীনকালে সামাজিক চুক্তি মতবাদের সমর্থন পাওয়া গেলেও আধুনিক যুগের এই তিনজন দার্শনিক টমাস হবস, জন লক এবং জ্যাঁ-জ্যাক রুসোর লেখায় সামাজিক চুক্তি মতবাদের জোরালো সমর্থন পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে টমাস হবস, জন লক এবং রুসোর মতামত আলোচনা করব।
প্রথমে আমরা আলোচনা করব টমাস হবসের সামাজিক যুক্তি মতবাদ নিয়ে। 1651 খ্রিস্টাব্দে লিখিত লেভিয়েথন গ্রন্থে হবস তার সামাজিক যুক্তি মতবাদ ব্যাখ্যা করেন। হবস মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্যের বর্ণনার পর সামাজিক যুক্তি মতবাদের ব্যাখ্যা দেন। মানব প্রকৃতি সম্পর্কে হবসের মত: হবস মানব চরিত্রের হতাশাবাদী চিত্র অঙ্কন করেছেন। হবসের মতে মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও লোভী। হবস মানব প্রকৃতি সম্পর্কে আরো বলেন, মানব জাতির মধ্যে একটি সাধারণ প্রবণতা এই যে সে ক্ষমতার পর ক্ষমতা পাওয়ার চিন্তা ও বিরামহীন কামনা পোষণ করে, যা একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়। হবসের মতে প্রকৃতির রাজ্য: হবসের মতে প্রকৃতির রাজ্য মানব প্রকৃতির সহিত সংগতিপূর্ণ। তার মতে প্রকৃতির রাজ্যে সার্বক্ষণিক যুদ্ধাবস্থা বিরাজ করত। তার ভাষায় প্রকৃতির রাজ্যে সর্বাপেক্ষা খারাপ অবস্থা ছিল এই যে সেখানে সবসময় ছিল ভয়াবহ মৃত্যুর বিপদ এবং মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, হতভাগ্য, জঘন্য, পাশবিক ও সংক্ষিপ্ত। Life in the state of nature was solitary, poor, nasty, brutish and short. প্রকৃতির রাজ্যে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের সার্বক্ষণিক যুদ্ধাবস্থা বিরাজ করত। এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রকৃতির রাজ্যে মানুষ একটি চুক্তি সম্পাদন করে। অর্থাৎ টমাস হবস বলার চেষ্টা করেছেন যে প্রকৃতির রাজ্যে মানুষের যেহেতু জীবন ছিল ক্ষণস্থায়ী, পাশবিক এবং সংক্ষিপ্ত, এবং একটা যুদ্ধাবস্থা যেহেতু বিরাজ করত, এই অবস্থা থেকে মুক্তির আশায় মানুষ সামাজিক চুক্তি সম্পাদন করে এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করে। হবসের মতে চুক্তিটি ছিল এরূপ: আমি অমুক ব্যক্তি বা ব্যক্তি সংস্থাকে ক্ষমতা প্রদান করছি এবং আমাকে শাসন করার যাবতীয় ক্ষমতা তার নিকট সমর্পণ করছি, এই শর্তে যে তুমিও ঠিক অনুরূপ পদ্ধতিতে তোমার সকল ক্ষমতা তাকে প্রদান করো এবং তোমার নিজেকে শাসন করার অধিকার তার নিকট হস্তান্তর করো। হবসের চুক্তিটি ছিল একপক্ষীয়, কেবল জনগণের সাথে জনগণের চুক্তি হয়, শাসক চুক্তির কোনো অংশ নয়। সুতরাং চুক্তির ফলে শাসক জনগণকে নিয়ন্ত্রণ করার একচ্ছত্র অধিকার লাভ করে। হবস তার এই চুক্তির মাধ্যমে চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন। প্রিয় শিক্ষার্থী, টমাস হবস যে সামাজিক চুক্তির কথা বলেছেন, এই চুক্তিটা ছিল একপক্ষীয় বা ইউনিল্যাটারাল, অর্থাৎ জনগণের সাথে জনগণের চুক্তি হয়েছিল, রাজার সাথে জনগণের কোনো চুক্তি হয়নি। সেই জন্য এই চুক্তির অধীনে যে কর্তৃপক্ষ বা শাসক সৃষ্টি হয়েছিল, সেই শাসক ছিল চরম ক্ষমতার অধিকারী। এবং আমরা জানি যে টমাস হবস চরম সার্বভৌমত্বের সমর্থক ছিলেন এবং তিনি চরম রাজতন্ত্রেরও সমর্থক ছিলেন। এবং সেই কারণেই টমাস হবস সামাজিক চুক্তির মাধ্যমে, অর্থাৎ তার লেভিয়েথন গ্রন্থে তিনি সামাজিক যে চুক্তির কথা বলেছেন, সেই চুক্তির মাধ্যমে একজন শক্তিশালী রাজাকে সমর্থন করেছেন। জন লকের সামাজিক চুক্তি মতবাদ: 1690 খ্রিস্টাব্দে লক তার টু ট্রেটিজেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদের ব্যাখ্যা দান করেন। হবসের মতো জন লকও প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন, তবে লকের প্রকৃতির রাজ্য হবসের প্রকৃতির রাজ্যের মতো ভয়াবহ ছিল না। প্রকৃতির রাজ্য সম্পর্কে লকের মত: জন লকের মতে প্রকৃতির রাজ্য অরাজনৈতিক হলেও অসামাজিক ছিল না। সেখানে প্রকৃতির আইন ছিল এবং প্রকৃতির রাজ্যের মানুষ সেগুলো মেনে চলত।
জন লকের মতে প্রকৃতির রাজ্য ছিল শান্তিময়, পারস্পরিক সহযোগিতা ও আত্মরক্ষার এক সামাজিক ক্ষেত্র। কিন্তু প্রকৃতির রাজ্যে অসুবিধা দেখা দেয়, কারণ প্রত্যেকে আপন আপন বুদ্ধি ও স্বার্থ অনুসারে প্রাকৃতিক আইনের ব্যাখ্যা দেয়া শুরু করে। প্রাকৃতিক আইন বলবৎ করার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ ছিল না, তাছাড়া সাধারণ কোনো বিচারকও ছিল না। তাই লকের প্রকৃতির রাজ্য হবসের প্রকৃতির রাজ্যের রূপ পরিগ্রহ করে। লকের মতে সামাজিক চুক্তি। প্রকৃতির রাজ্যের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ দুটি চুক্তি সম্পাদন করে। সামাজিক চুক্তি। লকের মতে এই চুক্তি দ্বারা মানুষ একটি সমাজ গঠন করে। এই চুক্তিকে জন লক মূল চুক্তি বলেছেন। এই চুক্তির বলে তারা নিজেদেরকে একটি সম্প্রদায়ে পরিণত করে এবং প্রাকৃতিক আইনের ব্যাখ্যা ও বাস্তবায়নের যে অধিকার তারা এতদিন বিচ্ছিন্নভাবে নিজেরা ভোগ করে আসছিল, তা রাষ্ট্র বা সম্প্রদায়ের নিকট হস্তান্তর করে। রাজনৈতিক চুক্তি। জন লকের দ্বিতীয় চুক্তি হচ্ছে রাজনৈতিক চুক্তি। এই চুক্তি দ্বারা মানুষ সরকারকে জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার জিম্মাদার হিসেবে প্রতিষ্ঠিত করে। মানুষ সরকারকে শর্ত সাপেক্ষে ক্ষমতা দান করে যে সরকার জনগণের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষা করবে। সরকার এগুলো রক্ষা করতে ব্যর্থ হলে জনগণ বিকল্প সরকার প্রতিষ্ঠা করতে পারবে। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের ফলে যে সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়, তাকে সমর্থন করার জন্য জন লক তার সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন। এজন্য জন লককে সংসদীয় সরকারের জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জন লকের সামাজিক চুক্তি মতবাদ যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে প্রকৃতির রাজ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, অর্থাৎ জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেখানে প্রকৃতির আইন ব্যাখ্যা করার জন্য সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না থাকার কারণে সেখানে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে নিজেদেরকে রেহাই দেওয়ার জন্য বা আরো উন্নত বা ভালো সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছিল এবং চুক্তিবদ্ধ হয়ে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছিল। এবং জন লকের বক্তব্য অনুযায়ী মানুষ দুটি চুক্তি করেছিল। প্রথম চুক্তি অনুসারে তারা রাষ্ট্র গঠন করেছিল এবং দ্বিতীয় চুক্তি অর্থাৎ রাজনৈতিক চুক্তি দ্বারা তারা সরকারের সাথে একটি চুক্তি করেছিল এবং সরকারকে কিছু শর্ত আরোপ করেছিল এবং সরকারের উপর এই শর্তগুলো ছিল এমন যে সরকার জনগণের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার জিম্মাদার হবে এবং সরকার যদি এগুলো রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ সরকার পরিবর্তন করতে পারবে। অর্থাৎ এখানে একটি নমনীয় সরকারের কথা জন লক বলার চেষ্টা করেছেন এবং সংসদীয় সরকারকেও কিন্তু আমরা একটি নমনীয় সরকার বলে থাকি। রুশো সামাজিক চুক্তি মতবাদ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব ফরাসি দার্শনিক জ্যাক রুশোর সামাজিক চুক্তি মতবাদ নিয়ে। রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদের ব্যাখ্যা দান করেন। তিনি মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়ে সামাজিক চুক্তি মতবাদ প্রদান করেন। রুশোর মতে পূর্বে রাষ্ট্র বলে কিছু ছিল না, পৃথিবীর মানুষ তখন প্রকৃতির রাজ্যে বাস করত। রুশোর মতে মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্যের মানুষ ছিল সহজ, সরল, সৎ, সাহসিক ও বন্ধুত্বপূর্ণ। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কলহ ছিল না। তাদের জীবন ছিল স্বাধীনতা, সাম্য ও শান্তিতে ভরপুর। মানুষ তখন স্বর্গ সুখে বাস করত। অর্থাৎ প্রকৃতির রাজ্যের প্রতি রুশো
ইতিবাচক মনোভাব পোষণ করেছেন, অর্থাৎ প্রকৃতির রাজ্যে মানুষ সুখে শান্তিতেই বসবাস করত। তাই রুশো প্রকৃতির রাজ্যকে পৃথিবীর স্বর্গ বলে অভিহিত করেছেন। তাদের মধ্যে অর্থাৎ প্রকৃতির রাজ্যের মানুষের মধ্যে আমার তোমার ধারণাও ছিল না, তারা সমানভাবে প্রাকৃতিক সম্পদ ভোগ করত। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটলে প্রাকৃতিক সাম্যের অবসান ঘটে এবং নৈরাজ্যের সৃষ্টি হয়। রুশো মনে করেন যে ভূমির বিভিন্নতা, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু এবং ঋতু পরিবর্তন মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং প্রকৃতির সাম্য দূরীভূত হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ চুক্তি সম্পাদন করে। রুশো বলেন, একটি যৌথ সত্তা বা সমাজ সৃষ্টি করে সমাজের সকলের সমবেত শক্তির দ্বারা প্রত্যেক ব্যক্তিকে নিয়ন্ত্রণ করেই কেবলমাত্র এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তাই তারা চুক্তি সম্পাদন করে। চুক্তি সম্পাদনকারীরা একটি সমষ্টিগত সত্তার নিকট তাদের সমস্ত ক্ষমতা অর্পণ করে। ব্যক্তিগতভাবে তারা যা বর্জন করে সমষ্টিগত সত্তার অংশীদার হিসেবে তা আবার ফিরে পায়। রুশোর সামাজিক চুক্তির ধরনটি ছিল এরূপ: প্রত্যেকে আমরা নিজ নিজ ব্যক্তি সত্তা ও সমস্ত শক্তিকে সাধারণ ইচ্ছার চূড়ান্ত নিয়ন্ত্রণাধীনে ন্যস্ত করি এবং সমষ্টিগত সত্তায় প্রত্যেক ব্যক্তি সমষ্টির অবিচ্ছেদ্য অংশ হিসেবে তা ফিরে পাই। রুশোর মতে জনগণ নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সার্বভৌম ক্ষমতা সাধারণ ইচ্ছার কাছে হস্তান্তর করে। তার মতে সমাজের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি সাধারণ ইচ্ছা। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একটি কাল্পনিক মতবাদ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা নিয়ে। প্রথমে বলা হয়েছে যে সামাজিক চুক্তি মতবাদ একটি কাল্পনিক মতবাদ। বিভিন্ন সমালোচক এই মতবাদের তীব্র সমালোচনা করেছেন। স্যার হেনরি মেইন, টি.এইচ. গ্রিন, ভল্টেয়ার প্রমুখ চিন্তাবিদ এই মতবাদকে সমালোচনা করেছেন। এই মতবাদের সমালোচনা, এই মতবাদকে অনেকে অনৈতিহাসিক বলেছেন, অর্থাৎ এই মতবাদের পক্ষে ঐতিহাসিক কোনো ভিত্তি পাওয়া যায়নি, অর্থাৎ কখন রাষ্ট্র সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ নেই। এই জন্য অনেকেই মনে করেন যে এই মতবাদটি অনৈতিহাসিক, অর্থাৎ এই মতবাদ একটি অনৈতিহাসিক মতবাদ। অযৌক্তিক, অনেকেই মনে করেন যে সামাজিক চুক্তি মতবাদ অযৌক্তিক। এই মতবাদ অনুসারে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, প্রাকৃতিক আইন মেনে চলত। হঠাৎ মানুষের মধ্যে কিভাবে রাষ্ট্র সৃষ্টির যে বোধ সেটা জাগ্রত হলো সেই বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। সেই জন্য মনে করেন অনেকেই যে এই যে যুক্তি, অর্থাৎ মানুষ যে তাদের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে উত্তরণের জন্য হঠাৎ তাদের মধ্যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান সৃষ্টির যে বোধ সেটা জন্ম নিবে, এটার কোনো যৌক্তিকতা নেই, অর্থাৎ এর পেছনে কোনো সুনির্দিষ্ট বা সঠিক যুক্তি নেই, কাল্পনিক। অনেকেই মনে করেন যে সামাজিক চুক্তি মতবাদটি একটি কাল্পনিক মতবাদ, অর্থাৎ কল্পনার উপর ভিত্তি করে এই মতবাদটি প্রদান করা হয়েছে। ক্ষণস্থায়ী, অনেকে মনে করেন যে সামাজিক চুক্তি মতবাদ ক্ষণস্থায়ী, এই জন্যই যে এই মতবাদে বলা হয়েছে যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সুতরাং চুক্তি যদি ভেঙে যায় তাহলে রাষ্ট্র বিলীন হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, রাষ্ট্র কখনো বিলীন হয় না। চুক্তির মধ্যে অমিল, সামাজিক চুক্তি মতবাদে আমরা যদি দেখি যে টমাস হবস, জন লক এবং
রুশোর মধ্যে যে রুশোর যে সামাজিক চুক্তি মতবাদ, এই তিনজন দার্শনিক সামাজিক চুক্তি মতবাদে একমত হতে পারেননি। অর্থাৎ প্রকৃতির রাজ্য, মানব প্রকৃতি বা চুক্তির ধরন নিয়ে তিনজন দার্শনিক তিন ধরনের বক্তব্য তুলে ধরেছেন। সেজন্য অনেকেই মনে করেন যে এই তিনজন দার্শনিকের মতামতের মধ্যে কোনো ঐকমত্য নেই বা তারা একমত হতে পারেননি। বিপজ্জনক। অনেকে মনে করেন যে এই সামাজিক চুক্তি মতবাদ বিপজ্জনক, অর্থাৎ চুক্তি ভেঙে গেলে যেহেতু রাষ্ট্র বিলীন হয়ে যাবে, সুতরাং সেখানে বিপ্লবের আশঙ্কা থেকে যায়। সেই জন্য অনেকে মনে করেন যে এটা বিপজ্জনক এই মতবাদ। এভাবে সামাজিক চুক্তি মতবাদকে সমালোচনা করা হয়েছে। সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব ও প্রভাব। সামাজিক চুক্তি মতবাদকে যেভাবে সমালোচনা করা হোক না কেন, এই মতবাদের গুরুত্ব ও প্রভাব অনস্বীকার্য। সামাজিক চুক্তি মতবাদই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মধ্যযুগীয় ঐশ্বরিক মতবাদ ও বল প্রয়োগ মতবাদের প্রভাব হতে জনগণকে মুক্তি দান করে। জনগণের দ্বারা চুক্তির মাধ্যমে রাষ্ট্র জন্ম লাভ করেছে একথা বলে এই মতবাদ গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্বের জন্ম দিয়েছে। এই মতবাদ তৎকালীন রাজনৈতিক অবস্থার উপর গভীর প্রভাব বিস্তার করে। লকের লেখনীর ফলে ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতি সমর্থন রচিত হয়। রুশোর লেখনী ফরাসি বিপ্লবকে প্রভাবিত করে ও গণতন্ত্রের সূচনা হয়। তাই আমরা বলতে পারি যে সামাজিক চুক্তি মতবাদ কাল্পনিক হলেও এর গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে। আমাদের আজকের আলোচ্য বিষয়ে সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ, হিস্টোরিক্যাল অর ইভোলিউশনারি থিওরি। রাষ্ট্রবিজ্ঞানীগণ ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদকে রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ রাষ্ট্রের উৎপত্তির অন্যান্য মতবাদগুলো তীব্রভাবে সমালোচিত হয়েছে। অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয় অথবা উচ্চতর শক্তির ফল নয়। এটা চুক্তির ফল নয়, পরিবারের বিস্তৃতির ফল নয়। ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্র উৎপত্তি লাভ করেছে। State is neither the handiwork of God, nor the result of superior physical force, nor the creation of resolution or convention, nor a mere expansion of the family. It is the result of historical evolution. অর্থাৎ অধ্যাপক গার্নার বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্র বিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ লাভ করেছে, অর্থাৎ রাষ্ট্র বিবর্তনের ফল। অন্যান্য মতবাদের উপরে এই মতবাদের শ্রেষ্ঠত্ব এ কারণে যে এই মতবাদ কোনো একটি উপাদানকে অগ্রাধিকার দান করেনি, বরং এই মতবাদ স্বীকার করে যে বহু উপাদানের সমন্বিত অবদানের ফলেই রাষ্ট্র জন্ম লাভ করেছে। এখন আমরা আলোচনা করব ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়ে। রক্তের সম্পর্ক কিনশিপ। রক্তের সম্পর্কই মানুষের আদি প্রতিষ্ঠান, পরিবারের ভিত্তি। পরিবারের বিস্তৃতির ফলে গোষ্ঠী সৃষ্টি হয় এবং রক্তের সম্পর্কই গোষ্ঠী প্রধানের কর্তৃত্ব ও তার প্রতি আনুগত্যের বন্ধন হিসেবে কাজ করে। পরবর্তীতে গোষ্ঠী বৃদ্ধি পেলে গোত্র ও উপজাতির সৃষ্টি হয়। এই পর্যায়েও রক্তের বন্ধন সাধারণ স্বার্থ ও পূর্বপুরুষের নেতৃত্বের প্রতি ভক্তি আনুগত্যের বন্ধন হিসেবে কাজ করে। ম্যাকাইভার বলেন, রক্তের বন্ধন সমাজ গড়ে তোলে এবং সমাজ পরিশেষে রাষ্ট্র গঠন করে। কিনশিপ ক্রিয়েট সোসাইটি।
and society at length creates the state. ধর্মের বন্ধন, রিলিজিয়ন। গোষ্ঠী ও উপজাতির জনসংখ্যা বৃদ্ধি পেলে রক্তের বন্ধন যখন শিথিল হয়ে পড়ে তখন ধর্ম রক্তের বন্ধনের শূন্যতা পূরণ করে। একই প্রকার ধর্মানুষ্ঠান এবং উপাসনা মানুষকে একত্রিত করে ও শাসকের প্রতি আনুগত্যশীল করে। প্রাচীনকালে বিভিন্ন উপজাতির শাসক একই সাথে ধর্মীয় নেতা ও শাসক ছিলেন। এরূপে প্রাচীনকালে উপজাতিগুলো তাদের নেতা ও পুরোহিতদের প্রতি আনুগত্য ও একই ধর্মচর্চার মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো ও সংহতি গড়ে তোলে। অর্থাৎ রক্তের সম্পর্ক শিথিল হয়ে গেলে ধর্ম বা ধর্মীয় বন্ধন রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করে বা রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে। যুদ্ধ বিগ্রহ, ওয়ার। প্রাচীনকালের জনসমাজ উপজাতিতে বিভক্ত ছিল এবং তারা সর্বদাই প্রাধান্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত থাকত। পরাজিত উপজাতি বিজয়ী উপজাতির অধীন হতো এবং বিজয়ী উপজাতির নেতৃত্বের আনুগত্য স্বীকার করত। এভাবে যুদ্ধের মাধ্যমে শক্তিশালী নেতার আবির্ভাব ঘটত এবং সীমানা বিস্তৃত হতো। অস্তিত্ব রক্ষার প্রয়োজনে এবং অন্যান্য জনগোষ্ঠীর আক্রমণ প্রতিহত করার জন্য তারা নেতার প্রতি আনুগত্য প্রকাশ করত। ফলে নেতৃত্ব, আনুগত্য ও রাষ্ট্রীয় সংহতি গড়ে ওঠে। সুতরাং রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যুদ্ধের ফলে বিজয়ী জাতি বা বিজয়ী যে উপজাতি, সেই বিজয়ী উপজাতি বিজিত উপজাতির উপর প্রভাব বিস্তার করে এবং রাষ্ট্র কায়েম করে। অর্থাৎ যুদ্ধ রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি। পশুপালন ও ফল সংগ্রহের স্তর পার হয়ে মানুষ যখন চাষাবাদ ও কুটির শিল্পের পর্যায়ে উপনীত হয় তখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে। ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণের তাগিদে আইন কানুন, শাসক ও বিবাদ মীমাংসার জন্য বিচারালয় গড়ে ওঠে এবং রাষ্ট্র ও সরকার গঠনের ভিত্তি রচিত হয়। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণের তাগিদে রাষ্ট্রীয় শাসকের প্রয়োজন হয় এবং সেই শাসকের অধীনে মানুষ তার জীবনের অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিরসনের উদ্যোগ গ্রহণ করে এবং পর্যায়ক্রমে শাসক, বিচারালয় বা রাষ্ট্র বা সরকার গড়ে ওঠে এবং এই ব্যক্তিগত সম্পত্তির যে ধারণা বা ব্যক্তিগত সম্পত্তির যে রক্ষণাবেক্ষণ, এটাও রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক প্রয়োজন, ইকোনমিক অ্যাক্টিভিটিস। অর্থাৎ মানুষের অর্থনৈতিক প্রয়োজনেও রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়। অর্থনৈতিক প্রয়োজন মানুষকে রাষ্ট্র গঠনে অনুপ্রেরণা দান করে। অর্থনৈতিক প্রয়োজনে পরিবার থেকে গ্রাম এবং গ্রাম থেকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষের অর্থনৈতিক প্রয়োজনে মানুষকে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে অনুপ্রেরণা দান করেছে। মানুষের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস বেড়ে যাওয়ার কারণে সেই অর্থনৈতিক অ্যাক্টিভিটিসে বা অর্থনৈতিক যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ করার জন্য রাষ্ট্রীয় প্রশাসন বা রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রয়োজনেই মানুষ রাষ্ট্র সৃষ্টি করে। কারণ মানুষের অর্থনৈতিক যে প্রয়োজন বা অর্থনৈতিক যে কার্যাবলী, সেগুলো একসময় বেড়ে গিয়েছিল এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হয়ে পড়ে শাসকের বা কর্তৃত্বের, এবং সেভাবেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি পরবর্তীতে সৃষ্টি হয়। রাজনৈতিক চেতনা বা পলিটিক্যাল কনসাসনেস। রাজনৈতিক চেতনা হলো বাস্তব ও সক্রিয় সাংগঠনিক অনুভূতি যার স্পর্শে একটি জনসমাজ সংঘবদ্ধ হয় এবং একটি ভূখণ্ডে বসবাস করে রাষ্ট্র গঠন করে।
প্রকৃতপক্ষে মৌলিক প্রয়োজন মেটানো ও নিরাপত্তার জন্য রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। রাজনৈতিক চেতনাই রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাজনৈতিক চেতনা মানুষকে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে যখন রাজনৈতিক চেতনা এসেছে এবং সেই রাজনৈতিক চেতনার কারণে কোনো একটি জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করেছে এবং তাদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত হওয়ার ফলে সেখানে তারা শাসন প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্র কায়েম করেছে, অর্থাৎ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ মানুষের রাজনৈতিক যে চেতনা বা রাজনৈতিকভাবে মানুষ যখন সচেতন হয়েছে, সেই সচেতনতা থেকেই পরবর্তীতে মানুষ রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি করার বা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে এবং এভাবেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলবো যে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে বা রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে মানুষের রাজনৈতিক চেতনা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে পারি যে রাষ্ট্রের উৎপত্তি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বিবর্তনের ধারায় রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধন, ব্যক্তিগত সম্পত্তি, যুদ্ধ বিগ্রহ এবং রাজনৈতিক চেতনার কার্যকারিতার মধ্য দিয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। আর এজন্য ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদকে রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করলাম রাষ্ট্রের উৎপত্তির ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ। রাষ্ট্রের উৎপত্তির যে সকল মতবাদ রয়েছে সেই মতবাদগুলোর মধ্যে ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদকে সবচেয়ে গ্রহণযোগ্য বা সঠিক মতবাদ হিসেবে গণ্য করা হয়। কারণ বিবর্তনমূলক মতবাদ কোনো একটি উপাদানকে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করেনি বা একটি উপাদানকেই যথেষ্ট মনে করেনি, বরং অনেকগুলো উপাদানের প্রভাব রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে বা বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র বর্তমান রূপ লাভ করেছে। এই জন্যই ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদকে রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হিসেবে উল্লেখ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করলাম রাষ্ট্রের উৎপত্তির মতবাদগুলো। এই মতবাদগুলোর মধ্যে যেগুলো আমরা আলোচনা করলাম আমরা আবার সেগুলো একটু স্মরণ করে নিচ্ছি। বিধাতার সৃষ্টিমূলক মতবাদ, বল প্রয়োগ মতবাদ নিয়ে আমরা আলোচনা করলাম। পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ নিয়ে আলোচনা করলাম। সামাজিক চুক্তি মতবাদে আমরা টমাস হবস, জন লক এবং রুশোর সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করলাম। সামাজিক চুক্তি মতবাদের যে সমালোচনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। সবশেষে আমরা আলোচনা করলাম ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনমূলক মতবাদ নিয়ে। আশা করি তোমরা আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হবে। তোমাদের জন্য আজকের ক্লাসের রেফারেন্স বইয়ের নাম রয়েছে, তোমরা এই বইগুলো অনুসরণ করতে পারো। ডক্টর অনাদি কুমার মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞান, ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমানের রাষ্ট্রীয় সংগঠনের রূপরেখা, সৈয়দ মকসুদ আলীর রাষ্ট্রবিজ্ঞান, মোহাম্মদ আয়েশউদ্দিনের রাষ্ট্রচিন্তা পরিচিতি, নির্মলকান্তি ঘোষের রাষ্ট্রচিন্তার ইতিবৃত্ত, ভিডি মহাজনের পলিটিক্যাল থিওরি। এই গ্রন্থগুলো তোমরা অনুসরণ করতে পারো এবং এই গ্রন্থগুলো যদি তোমরা অনুসরণ করো তাহলে এই বিষয়ে আরো ভালো জানতে পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এই আশাবাদ ব্যক্ত করছি এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।